সুপ্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল 28 মার্চ বাম জোট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল আহ্বান করেছেন। দীর্ঘদিন পর দেশে একটি হরতালের ডাক দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সমসাময়িক আরও কিছু রাজনৈতিক বিষয় নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, সঙ্গে আরও আছেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব মমতাজ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘদিন পর আমরা দেখলাম এই হরতাল রাজনৈতিক যে কর্মসূচি এটি ডাক দেওয়া হয়েছে। বাম জোট এই হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। অপর কয়েকটি দলও এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। কি মনে হয় আপনার এই হরতালের যৌক্তিকতা কতখানি? আপনাকে ধন্যবাদ এবং দুই বিজ্ঞ আলোচক। আমি সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি এবং বিশেষ করে এনটিভিতে যারা দেখছেন এই প্রোগ্রাম তাদেরকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রশ্নটা আগে আমি অবশ্য বাম জোটে যারা আছেন অধিকাংশ সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, দীর্ঘদিনের ছাত্র রাজনীতি থেকে আমার সাথে গভীর সম্পর্ক ছিল, এখনও আছে। অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমিও তা অনেকের শুভাকাঙ্ক্ষী আছি। তা মনে হয় যেহেতু বাম জোটের একজন নেতা এখানে আছেন, ওনার কাছ থেকে শুনলে আগে ভালো হতো যে কি কারণে ওরা হরতালটা দিয়েছেন। আমরা শুনি তাহলে জনাব নাজমুল হক প্রধান আপনার কাছে। বিষয় হচ্ছে যে আসলে মমতাজ ভাই আসলে একটু বিষয়টা ঠিকভাবে বুঝতে পারেনি। আমি বাম জোটে আমরা না, আমরা সমর্থন করেছি। আমরা 14 দলে ছিলাম, আমরা বাম জোটের হরতালটাকে সমর্থন করেছি। মনে করছি হরতালের যৌক্তিকতা আছে এবং সত্যি সত্যি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এটা এক এক জায়গায় একই রকম। আমি কিছুদিন আগে গ্রামে ছিলাম, পঞ্চগড়ে ছিলাম। পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল 5 লিটার জায়গায় 1 লিটার 2 লিটার দিতে ওরা দাম বেড়ে যাবে। সরকারের যে একটা কি বলে কর্তৃত্বহীনতা সমস্ত জায়গায় যে যার মতো। কিন্তু আপনাদের ওই অঞ্চলে দিনাজপুর, রংপুরে আমরা এই নিউজটা কয়েকদিন আগে করেছি। বলা হয়েছে যে পেট্রোলের যে সংকট, সে সংকট তৈরি হয়েছে রেলের ওয়াগন সংকটের কারণে। যে কারণেই হোক আপনার তাহলে এই যে ঘটনাগুলি আপনার যখন যার খুশি ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে এবং সরকারের পক্ষ থেকে ন্যায্য মূল্যের দেখবেন, ন্যায্য মূল্যের ট্রাকটা দাঁড়িয়ে গেলে তাই না, ওর পিছনে কত লোক দৌড় দেয়। কিছু আছে সেখানে প্রফেশনাল যারা আপনার এটা নিয়ে বেচে। তাহলে সরকারের এই সামগ্রিক বিষয়গুলিতে এটা অব্যবস্থাপনা। যদি এগুলি বাড়তো নিশ্চয়ই এই জিনিসপত্রের সরবরাহ ঠিক থাকলে না দাম বাড়তো না। সামনে রোজা আসতেছে, রোজার সময় দাম বাড়ে, একটা বাংলাদেশে একটা কালচার আছে। কিন্তু রোজার আগে এবার সব কিছুর দাম বেড়ে গেছে। আপনি সোয়াবিন থেকে শুরু করে এবং আপনি দেখবেন মন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী বলছে এর দাম কমানোর কোনো সুযোগ নেই, এরকম কথা বলে ফেলতে মাঝখানটায়। তাহলে সামগ্রিক বিষয় মিলিয়ে বাম জোট একটা হরতাল আহ্বান করেছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে নিয়ে। আমার ধারণা সরকারের উচিত এই যে বাম জোটের যে হরতাল সেটাকে আমরা নৈতিকভাবে সমর্থন করেছি। আমরা যদিও জোটে নেই, বাম জোটে নেই, আমরা দলগতভাবে তাদের এই হরতালের কর্মসূচিকে সমর্থন করেছি। আমরা মনে করি দেশবাসী এই অর্ধদিবস হরতালটাকে পালন করা উচিত এবং প্র্যাকটিক্যালি সরকারের বিরুদ্ধে পজিটিভ কোনো বিরোধী রাজনীতি এখানটায় নেই, না পার্লামেন্টে না বাইরে। যদিও বিরোধী রাজনীতি সরকারকে সঠিক পথে যেতে সরকারকে সহায়তা করে। বিরোধী রাজনীতি না থাকলে সরকার পদে পদে ভুল করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো এখানটায়। এটা আমাদের স্বাধীনতার মাস চলতেছে আমাদের। আপনি দেখবেন স্বাধীনতা মুক্তিদের পক্ষের সরকার একটা স্বাধীনতা পদক দিতে যে মস্করা করলো, কিভাবে নেবে এই মস্করা, কিভাবে নেবে? এই ভুল সংশোধন হয়েছে। আমি আসবো আপনার কাছে। শেখ রবিউল আলম, আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, দেশব্যাপী সমাবেশও করেছেন। আপনাদের অবস্থানটা কোথায় এই হরতালকে নিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে এই সময়ের দর্শকদেরকে। দেখেন, সরকারের যে প্রক্রিয়া দেশ পরিচালনা করছে, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ে বাম জোট যে হরতাল ডেকেছে খুবই ন্যায্য এবং নৈতিক, কারণ দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে।
স্বেচ্ছাধীনভাবে বাড়ছে এবং এর বাড়ার সাথে যারা জড়িত তারা সরকারের আশ্রয় প্রশ্রয় আছে এবং সরকারি দলের রাজনীতির সাথেও যুক্ত আছে। দীর্ঘদিন ধরে আমি শুনছি যে বাড়ছে। আপনি তো যদি দেখেন গত ৩-৪ বছরে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ ৩ গুণ বেড়ে গিয়েছে কোনো কোনো পণ্যের। তো যারা এর সাথে জড়িত তারা কাউকে কি শাস্তির আওতা আনা গিয়েছে? কারণটাও কি ভালোভাবে উদ্ঘাটন করা গিয়েছে? যায়নি কেন? কারণ সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারি দলের লোকজনই এর সাথে জড়িত। সাফার করছে সাধারণ মানুষ, জীবন নির্বাহ করা কঠিন হচ্ছে। আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, প্রতিবাদ করছি, বামজোট হরতাল ডেকেছে। সরকারের এই ধরনের মানে মানে যেটাকে বলা হয় নিয়ন্ত্রণহীন ভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, দ্রব্যমূল্যের বাড়ার ক্ষেত্রে যদি কোনো কার্যকর নিয়ন্ত্রণ না থাকে, মনিটরিং না থাকে, তার বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ, যে কোনো আন্দোলন আমরা সমর্থন করি। আর আপনি যদি বলেন যে আমাদের তো ক্রমাগতভাবে করছি, জেলাতে করেছি, বিভাগীয় শহরে করেছি, উপজেলা শহরগুলি পর্যন্ত করেছি, বাধার সম্মুখীন হচ্ছি, উপেক্ষা করে করছি। আর হরতাল আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা সমর্থন দেয়নি, আমরাও আগামীতে হরতাল করতে পারি, কারণ এভাবে বাড়তে থাকলে জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়বে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। মানে কিন্তু সরকার তো কিছু মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সয়াবিন তেলের উপরে ভ্যাট কমিয়েছে, তারপরে মানে টিসিবির মাধ্যমে 1 কোটি মানে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সেটি বিতরণ হয়েছে, হয়তো সম্পূর্ণ হয়নি, এখনো মানে চলছে। না, সেটা আপনি করেছেন, তার ইফেক্ট কতটুকু পড়েছে? 1 মাসের মধ্যে ৩,০০০ কোটি টাকা সোয়াবিন তেলের অল্প কিছু ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে নিয়ে গেল প্রায়। এর তদন্তে উঠে আসছে বা কাকে আপনি গ্রেপ্তার করেছেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আর যারা ইতিমধ্যে ঘটিয়েছে তাদের কি শাস্তির আওতা আপনি এনেছেন? মজুদদার বেশ কিছু কিন্তু গ্রেপ্তার হয়েছে, খুব খুচরা বাজারের মজুদদার 2 লাখ টাকা 3 লাখ টাকা ফাইন করেছেন, অনেককে করেছেন। সেইগুলি তো কারণ না, কারণ যে হচ্ছে যে একেবারেই সরকার কিছু করে নাই তাই কি মানে বলা যাবে? দায় সরকারকেই নিতে হবে, সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরকার যা করেছে তা যথেষ্ট না, আর যা করেছে তা প্রয়োজন না। অপ্রয়োজনে অনেক কিছু করেছে, লোক দেখানোর জন্য অনেক কিছু করেছে। আমাকে তো বাড়তি মূল্য দিয়ে প্রতিদিন পণ্য কিনতে হচ্ছে, সাধারণ মানুষকে প্রতিদিনই তার স্বল্প টাকা দিয়ে জীবন নির্বাহ করা কঠিন হয়ে গিয়েছে। ইভেন আপনি যদি দেখেন যে বাড়ছে কিভাবে, একেবারে নিয়ন্ত্রণহীন, কোনো কারণই নেই, বাড়িয়ে দিচ্ছে। এই সিন্ডিকেট কারা? আমরা তো গত 13 বছর ধরে সরকারের কাছে থেকে শুনছি যে একটা বিশাল সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা তো জানতে চাই সিন্ডিকেটে কারা আছে। জি, আসবো আপনার কাছে আবার। জনাব মমতাজ হোসেন, এই যে এই মানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বিষয়ে এক ধরনের দায়বদ্ধতা আছে সরকারে বলা হচ্ছে, আর সিন্ডিকেট কারা? হ্যাঁ, এটা তো অবশ্যই মানে মানুষের যাতে দুঃখ মানে কষ্ট না হয়, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সাধারণ মানুষের কষ্টটা বেশি হয়। অবশ্যই সরকারের সেটা তো তার বিশাল দায়িত্ব, তার অত্যন্ত পবিত্র দায়িত্ব সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ইতিমধ্যে আপনি জানেন যে গত 2 থেকে 3 সপ্তাহ ধরে এই দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা প্রায় 3 সপ্তাহের মতো হয়ে গেছে, যে বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করেছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে কিছু আছে যারা আপনার কি বলে এটাকে মজুতদারি করে, সিন্ডিকেট করে, তারপরে আপনার বিভিন্ন উপায়ে অধিক মুনাফা লোভ করার জন্য তারা এই কৃত্রিম সংকটটা সৃষ্টি করে। এটা অনেক সময় হয়েছে, বহু বছর ধরে এটা বিভিন্ন সময় হয়েছে। আর ব্যবসায়ী যারা এই ধরনের কাজ যারা করে, যারা মজুতদারি করে, সিন্ডিকেট করে, চোরাচালানি করে, যারা করে, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দল ধর্ম নেই। তারা সবসময় এরা সরকারি দলে থাকতে পছন্দ করে, মনে করে সাহায্য পাবে, কিন্তু তাদের কোনো ধর্ম নাই। সুতরাং সরকারের যেটা দরকার সেটা হলো সরকার তাদের উপর কঠোর নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এবং ইতিমধ্যে এই জায়গায় আমি এই জায়গায় সরকার জিনিসটা হলো যে এখন এই ক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাদের বিরুদ্ধে। আপনারা জানেন তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারপরেও দেখা গেছে কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না তা হয়েছে। আপনার পেঁয়াজের মূল্য নির্ধারণ করা হয়েছে, যেগুলা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেইগুলা করার জন্য ইতিমধ্যে আপনারা দেখেন, লক্ষ্য যদি করেন, বাজার কিন্তু তেল এবং আপনার পেঁয়াজ সহ অনেকগুলো জিনিসের নিত্য প্রয়োজনীয় কিন্তু অনেকটা আপনি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। নিয়ন্ত্রণ হলো যেটা দাম বৃদ্ধি হয়েছিল সেখান থেকে আর বাড়েনি, কিন্তু দাম কিন্তু কমেনি না, আর বৃদ্ধি হয় না। আমাদের দেশে একটা ট্রেডিশন কিন্তু আছে, বৃদ্ধি হয়ে গেলে আবার কমানো খুব কঠিন হয়ে যায়। এটাও সত্য, কিন্তু তারপর আমি বলবো যেটুকু বৃদ্ধি হয়েছে, যখন যে অবস্থা আছে, স্থিতিশীল অবস্থা আছে, সরকার বিভিন্ন পদক্ষেপের কারণে আমি মনে করি এর থেকে কমিয়ে আনতে হবে। কারণ সামনে রোজা,
সাধারণ মানুষ যাতে স্বচ্ছন্দে এই দেশে মানুষ রোজা রাখতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস তার ক্রয় ক্ষমতা থাকে, সেই জন্য আপনি যেটা বলেছেন সরকার ইতিমধ্যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিয়েছে যাদের মাধ্যমে এই নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার বিনামূল্যে দেবে। 1 কোটি দেওয়া, কিন্তু সেটা নিয়েও জনাব নাজমুল হক প্রধান আরেকটু আলোচনায় যাই আমরা। এই হরতাল কর্মসূচি নিয়ে এক ধরনের সমর্থন আপনারা দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হরতাল কর্মসূচিতে কোনো নাশকতা হলে, কোনো অরাজকতা হলে তা দমন করা হবে। আসলে আমি বুঝলাম না আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আগাম কেন এই কথাগুলি বললেন, এটি সন্দেহ উদ্রেক করে। বিশেষ হচ্ছে যে বাংলাদেশের মানুষ সৃষ্টির থেকে এবং এখন পর্যন্ত, তাই না, এটা হরতাল দেখে হরতাল করে অভ্যস্ত। হরতালে কোনো নাশকতা ষড়যন্ত্র হরতালে হয় না, বরং এই কথাগুলি সরকারের পক্ষ থেকে বলা হয় তখন এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি যে সরকারের পক্ষ থেকে কোনো ঘটনা ঘটিয়ে না বলা হয় আবার, তাই না, যে এটা সন্ত্রাস করছে। কেন বলা হবে? হরতালে কি হয়, তাই না, এই ধরনের হরতালে কি হয়, জনগণ হরতালে এখানটায় পুলিশের সঙ্গে 2টা টিয়ারসেল মারে, 2টা পিকেটার ধরে, তাই না, এইরকম গাড়ি বেরোলে হয়তো 2টা গাড়িতে ঢিল পাটকেল মারে, এইগুলি হয়। এগুলো নর্মাল, এগুলি নাশকতার মধ্যে পড়ে না, এগুলি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে পার্ট, এগুলি অতীতে সবসময় এগুলো হয়ে আসছে। ফলে এগুলির মধ্যে সর্ষে ভূত দেখার মতো অবস্থা, তাই না। আসলে আমি জানি না সরকার আসলে কি বোঝাতে চাচ্ছেন। আমি মন্ত্রী মহোদয়ের কথায় খুব অত্যন্ত ব্যথিত। আমি আশা করব হরতাল নির্বিঘ্ন হোক, সেই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু জনগণের বাহিনী, এটা, তাই না, এটা জনগণের পক্ষ অবলম্বন করেই থাকুক, এটি আমি কামনা করি। জনাব রবিউল আলম, আমি আপনাদের কর্মসূচির দিকে একটু দৃষ্টি দিতে চাই। আজ চট্টগ্রামে কালুরঘাটে একটু ব্যতিক্রমী একটি কর্মসূচি ছিল বিএনপি, সেখানে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিএনপি সে কর্মসূচি পালন করতে পারেনি। হঠাৎ এ ধরনের একটি কর্মসূচি আপনারা নিলেন কেন? না, এটা তো হঠাৎ কোনো কর্মসূচি না, কারণ আপনি জানেন যে এই কালুরঘাট বেতার কেন্দ্রের ওখানে একটা ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক ঘটনা সেখানে ঘটেছে, এবং আমাদের পার্টির প্রতিষ্ঠাতা তিনি সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা জানেন। তো এটা তো জাতির একটা গর্বের দিন এবং ক্ষণ। সেখানে আমাদের দল থেকে কর্মসূচি থাকবে, খুবই ন্যায্য সেটা, কিন্তু দেখবেন যে সরকার পাল্টা একটা কর্মসূচি সেখানে দিয়েছে। সরকার না, আওয়ামী লীগ, আমি দুঃখিত, আওয়ামী লীগ সরকার এখন একাকার হয়ে গিয়েছে। খুব একটা পার্থক্য আছে বলে আমার সাথে মমতাজ ভাইও দ্বিমত করবেন না। বাংলাদেশের রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল একটা আলাদা থাকে না, যে দল ক্ষমতায় থাকে তার সব। যাই হোক, আমাদেরটা করা যায়নি, আওয়ামী লীগ সেখানে করেছে। তো এই যে বাধা, এটা তো গণতান্ত্রিক অধিকার, আমাদের একটা ন্যায্য কর্মসূচিতে সরকারের ইচ্ছাকৃত বাধা, এবং তারপর আমাদের করতে না দিয়ে তার করা। এই যে কর্তৃত্ব রাষ্ট্রে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দলের যখন করে সবকিছু অবাধ, আমরা যখন করতে যাই সেখানে প্রথমত অনুমতি মেলে না, আর কোনো কারণে এটা মানববন্ধনের জন্য যদি অনুমতি আপনি প্রেস ক্লাবের সামনে পান, 21টা শর্ত দেওয়া হয় মাত্র। সরোয়ার্দী উদ্যানে 2016 সালের পর থেকে আমরা আর কোনো সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ প্রতিদিনই করছে, যে কোনো অনুষ্ঠান করছে, যে কোনো সময়ে করছে, যখন ইচ্ছা হচ্ছে তখন করছে। বাট আমরা যদি করতে চাই, দেখবেন যে সবার সমাবেশের উপর নিয়ন্ত্রণ চেয়েছিলেন। এর মধ্যে এই 16 পর থেকে আমরা প্রতিবারই চেয়েছি, একবারও আমাদেরকে দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। সরোয়ার্দী উদ্যান, আমি স্পেশালি সরোয়ার্দী নিয়ে কথা বলছি। পার্টি অফিসের সামনে আমরা এবার একটা র্যালি করতে পেরেছি, ডিসেম্বরে একটা র্যালি করেছি, কিন্তু গত মার্চে, গত ডিসেম্বরে আমাদের করতে দেওয়া হয়নি। বিভিন্ন অজুহাতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, নাশকতার গন্ধ খুঁজে পাচ্ছি, এই সমস্ত অজুহাতে গণতান্ত্রিক কর্মসূচি, যেটা আমার সাংবিধানিক রাইট, আমার রাজনৈতিক রাইট, সেটাতে ডিপ্রাইভ করছে সরকার। তার মানে হচ্ছে যে সরকার একটা জন আতঙ্কে আছে, এবং নিয়মতান্ত্রিক রাজনীতি যেটা রয়েছে, গণতান্ত্রিক রাজনীতি যেটা রয়েছে, সেটা নিয়ন্ত্রণ করতে চায়। কারণ সরকারের দুর্বলতার দিক হচ্ছে সরকারের বৈধতা দিক থেকে অবৈধ, আর হচ্ছে নির্বাচনের দিক থেকে অনির্বাচিত। আবার রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি যান, আমি এটা বললাম ক্রেডিবিলিটির দিক থেকে, আবার রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ, যার ফলে সরকার জনগণ সমাবেশ করুক, সেখানে বিরোধী দল প্রতিবাদ করুক, এই জায়গাগুলো সরকারের ভীতি রয়েছে। না, কিন্তু করছেন, হয়তো সরোয়ার্দী উদ্যানে হচ্ছে না, কিন্তু সমাবেশ তো হচ্ছে, সারা দেশব্যাপী। না করেছি, সেখানে বাধা আছে, উপেক্ষা করে করছি। তারপর ধরেন অনুমতি মেলে না, চ্যালেঞ্জ করে করতে হচ্ছে। কিন্তু আমার রাষ্ট্র তো আমাকে এই কাজগুলি অবাধে করার জন্য সব নাগরিকের অধিকার নিশ্চিত করবে, তাই না? আমাদের এই যে হরতালের কথা ভাই বলছিলেন, যে হ্যাঁ হরতাল তো করবে সরকার, কেন নাশকতার গন্ধ সেখানে দেখবে? হরতাল তো একটা গণতান্ত্রিক অধিকার, মানুষের প্রতিবাদ করার একটা বৈধ পন্থা, তাই না, রাষ্ট্রস্বীকৃত পন্থা। তো সেখানে আপনি কেন নাশকতার গন্ধ পাবেন?
তার কারণ হচ্ছে আমি নাজুল ভাইয়ের সাথে একমত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হরতালের মধ্যে হয়তো কোনো ষড়যন্ত্র করে নিয়মতান্ত্রিক প্রতিবাদকে, মানুষের অধিকারকে ভিন্ন খাতে প্রভাবিত করে এর আগে দমন করেছে, পীড়ন করেছে, প্রতিবাদগুলিকে আপনার আইন জোর প্রয়োগ করে নিয়ন্ত্রণ করার একটা অজুহাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৃষ্টি করে। এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। আমি আবারও বলতে চাই আপনাকে যে সরকার যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছে এবং যে প্রক্রিয়ায় রাষ্ট্র ব্যবস্থাপনা করছে সেটা জনগণের মুখোমুখি হয়ে গিয়েছে সরকার। কিন্তু আমাদের স্বাধীনতার এই 52 বছর পর প্রয়োজন ছিল এমন একটি সরকার যে জনবান্ধব হবে, জনরায়ের ভিত্তিতে হবে এবং জনগণের প্রতিবাদগুলিকে আমলে নেবে, আমলে নিয়ে নিজে সংশোধন হবে এবং জনগণকে অবাধ রায়ের ভিত্তিতে তার সরকার গঠন করার অবাধ সুযোগ করে দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ একটা শিক্ষিত রাজনৈতিক দল, প্রাচীনতম রাজনৈতিক দল, সে তার ওই গর্বের জায়গাগুলি নষ্ট করে একটা স্বৈরতান্ত্রিক দল এবং স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে, যেটাই হচ্ছে মানুষের গলার কাটা এখন। জনাব মোহাম্মদ আসিফ হোসেন, বেশ কিছু অভিযোগ এসছে, আপনি যদি বলেন কিছু। প্রথমত হরতালে যে কথাটা এসছে, যে ন্যাচারালি একটা রাজনৈতিক দল তাদের দায়িত্ব জনগণের যে সমস্যা, মানুষের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে তাদের অধিকার আছে মিটিং মিছিল করা এবং প্রয়োজনে হরতালও করা। তো অনেকদিন ধরেই বাংলাদেশে হরতাল এই রাজনৈতিক অনুপস্থিত, এবং এটা হঠাৎ করে এটা হরতাল শোনাতে এমন একদম শুনতে ভালোই লাগছে যে অনেকদিন শুনি না, হরতাল শব্দটা শুনলাম। কিন্তু যে কারণে হরতালগুলো দিয়েছেন ইতিমধ্যে এই ব্যবস্থাগুলা, যে দ্রব্যমূল্য, মেনলি দ্রব্যমূল্যের জন্যই যে বাম জোট যেটা হরতাল দিয়েছে, ইতিমধ্যে সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং যাতে আর বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুতরাং আর যে হরতালকে কেন্দ্র করে যেটা হয় আমাদের দেশে, যেটা প্রধান বললেন সত্য, যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তাই বলে আমি তো মনে করি না এমন কোনো যে ঘটনা ঘটবে যা রাষ্ট্রের জনগণের এবং সরকারের রাষ্ট্রের ক্ষতি হবে। এই ধরনের কার্যকলাপ হলে তো ন্যাচারালি সরকার যদি কোনো ইনফরমেশন থাকে সরকার ব্যবস্থা গ্রহণ করতেই পারে। আমি মনে করি এরকম পরিস্থিতি কোনো সৃষ্টি হবে। যারা হরতাল ডেকেছেন তারা অত্যন্ত দায়িত্বশীল লোক। আমি মনে করি এই যদিও সামনে রোজা, এর মধ্যে হরতালটা ডাকাটাও তাদের কতটুকু যুক্তিতে আছে সেটা একটু চিন্তা করতে হবে। আমি পরে আসি যে আপনি বললেন যে কালুরঘাটের বেতার কেন্দ্রে হঠাৎ করে একটা প্রোগ্রাম দেওয়া হলো, 51 বছর হয়ে গেল। সেই সময় কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিরোধী দল ছিল, বিভিন্ন সময় ছিল, তারা কোনো সময় এই ধরনের কর্মসূচি এর আগে করেনি কালুরঘাটে। আমার মনে হয়, আমার জানা নেই, মেবি আমি একটু থেমে, আপনারা কি এর আগে এই ধরনের কোনো কর্মসূচি দিয়েছেন? এর আগেও কর্মসূচি হয়েছে একেবারে সীমিত পরিসরে, ধরেন আপনার দুয়া মাহফিল এইভাবে হয়েছে। কিন্তু এবার আমরা চিন্তা করেছি যে যেহেতু স্বাধীনতার আপনি 100 বছর করছেন, সুবর্ণ জয়ন্তী পালন করছেন, তো সুবর্ণ জয়ন্তীতে তো আমাদের সেন্ট্রাল কর্মসূচি আছে বছরব্যাপী, যার ফলে আমাদের কাছে এটা একটা ভিন্ন গুরুত্ব এবছর। আমি আমার কথা আসছি যে 51 বছর পরে হঠাৎ করে ওনারা কালুরঘাটে একটা কর্মসূচি নিয়েছেন। আসল উদ্দেশ্য হল ইতিহাসকে, স্বাধীনতা ইতিহাসকে বিকৃত করা। বিভিন্নভাবে 15 আগস্টের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, বিএনপি এসে ইতিহাসে বিভিন্নভাবে বিকৃত করেছেন। আপনার কালুরঘাটের ঘটনা আমরা সবাই জানি। কালুরঘাটে বেতার কেন্দ্র থেকে প্রথমে যে হান্নান সাহেব ছিলেন উনি ঘোষণা করেছেন। আমি আসবো, আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু একটি মানে রাজনৈতিক দল কর্মসূচি দিল, সেই কর্মসূচির ভিতরে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ঠিক সেখানে আবার আওয়ামী লীগ আরেকটি পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিল। এইটা রাজনৈতিক না, কালুরঘাটে বেতার কেন্দ্রে তো কর্মসূচি হতে পারে না। আমি তো এর কোনো যুক্তিকতা খুঁজতে পাই না। আপনার কালুরঘাটে আপনাকে যদি বিএনপি মনে করে যে কালুরঘাটে তাদের জন্য একটা ঐতিহাসিক ব্যাপার, সেখানে তারা বিভিন্ন কর্মসূচি করতে পারে। কালুরঘাটে বেতারে যে কর্মসূচি করা বা ওই জায়গায় মানে ওইখানে যে একটা সিন ক্রিয়েট করা বা একটা পরিস্থিতি সৃষ্টি করা, এইটা তো সরকার সেইভাবে গ্রহণ করবে না স্বাভাবিকভাবেই। সুতরাং আমি মনে করি যে এত বছর পর এটা একটা উদ্দেশ্য হলো ইতিহাসকে আবার বিকৃত করা। যে ইতিহাস বিকৃতি আমরা 75 সালে 15 আগস্ট জাতিজনক হত্যা পর আমরা দেখেছি যে বিকৃত ইতিহাসটি করা হয়েছে, সেই ইতিহাসকে আবার বিকৃত করার জন্য কালুরঘাটেরও যদি বলতে চাই অনেক ঘটনাগুলো আমাকে বলতে হবে। আমি ওইদিকে আমি যাচ্ছি না, আমিও যেতে চাচ্ছি না। সুতরাং আমার বক্তব্য হলো রাজনৈতিক কর্মসূচি ওইখানে কালুরঘাটে এই আমার দেখা এবং শোনা এই প্রথম এখানে হয়, এবং একটা রেডিও অফিসে যেখানে ছিল সেখানে একটা কর্মসূচি গ্রহণ করার জন্য এটা কোনো প্রয়োজন ছিল না। একটি কারণ যেটা আমি বলছি, আবারও বলি, যে বাংলাদেশের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য আমার মনে হয় না
কি পাল্টা মানে পাল্টা কর্মসূচি ঘোষণা আওয়ামী করেছে? লীগ যে জিনিসটা ওখানে করেছে, আওয়ামী লীগ যে পাল্টা কর্মসূচি গঠন করেছে, নিশ্চয়ই আমরা মনে করেছি এর ভিতরে একটা ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা ইতিহাস বিকৃতি যারাই করতে যাবে তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগ অবশ্যই তার প্রতিবাদ করবে এবং রুখে দাঁড়াতে চেষ্টা করবে। এটা কি স্বাভাবিক ব্যাপার? আপনি বাংলাদেশের ইতিহাসকে, স্বাধীনতা ইতিহাসকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগ্রামী ইতিহাসকে, আমি বলবো না যে আজকে ধরেন গতকাল আমাদের স্বাধীনতা দিবস গেল, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা শেষ মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেখানে মুজিবুর সরকার হয়েছে, জাতীয় চার নেতা, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, জাতির জনক এবং আমাদের যারা অস্থায়ী সরকার ছিলেন আপনার 11টা সেক্টর কমান্ডার ছিলেন এবং 3টা রেগুলার ফোর্সের, জেড ফোর্স, কে ফোর্স, আর্ম ফোর্স ছিল। এগুলো তো হিস্ট্রি, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। এবং সেটার সম্পূর্ণ নেতৃত্বটাই কি সরকার গঠন করা হলো, প্রথম সরকার কোথাও মুজিবনগর, কার নাম? শেখ মুজিবের নামে, বঙ্গবন্ধুর নামে। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধটা সবার যার যার অবস্থান থেকে আমরা করেছি, এদের সাপাম্য জনগণ, সেখানে সবার কন্ট্রিবিউশনকে অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো, অবশ্যই স্মরণ করতে হবে। জি, একটু শেখ রবিউল আলমের কাছে একটু শুনে আসে আপনার কাছে, তারপর না, আমার কাছে মমতাজ ভাইয়ের সাথে একটু দ্বিমত হয়ে যাবে। আপনি কালুরঘাটের ঐতিহাসিক জায়গায় যে ঘোষণা বাংলাদেশের মানুষকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করলো, ঝাঁপিয়ে পড়তে সহযোগিতা করলো, মানুষ যখন কিছুটা বিচলিত এবং কিংকর্তব্য বিমূঢ় ছিল, তখন জিয়াউর রহমানের ঘোষণা তুর্যধ্বনির মতো কাজ করেছে। সেখানে একটা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করা যাবে না। আবার 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেটা একটা ঐতিহাসিক ভাষণ, পুরা স্বাধীনতার প্রয়োজনীয়তাটাকে মানুষের কাছে স্পষ্ট করেছে, সেখানে আওয়ামী লীগ করলে কোনো সমস্যা নেই। এখন মমতা ভাই বলুক, ওনার সাথে আমার প্রথম মনে হয় আলোচনা হচ্ছে কোনো টক শোতে, বিবেচনা প্রসূত মানুষ মনে হয়েছে, এটা দ্বৈত নীতি কিনা। প্রথমত, আপনি ইতিহাস বিকৃতির ভয়ে আতঙ্কিত কেন? ইতিহাস স্পষ্ট, বরং সরকার কোনো কোনো জায়গায় টিম্পারিং করেছে, ভিন্ন ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে। স্বাধীনতা, আমি আপনার সাথে একমত, এদেশের আপামর জনসাধারণের অর্জন। হ্যাঁ, স্বাধীনতার প্রয়োজনীয়তা যেটা, সেটা 66 থেকে 70 পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, অস্বীকার করব না। কিন্তু একটা রাজনৈতিক যুদ্ধ আওয়ামী লীগ করছিল, সেই রাজনৈতিক যুদ্ধকে জনযুদ্ধ, সেই জনযুদ্ধকে সশস্ত্র সংগ্রাম করেছে, তার অগ্রনায়ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন আপনারা যদি এই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অর্জনকে একটি রাজনৈতিক দলের অর্জনের মধ্যে নিয়ে যান, তাহলে এই জাতির সাথে প্রতারণা করা হয় এবং জাতির অর্জনকে হেয় করার চেষ্টা করা হয়। আমরা কিন্তু আবারও আপনাকে বলি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দল, পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি, শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল বিএনপি না। আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করি না, আমরা এই মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি বিধায় সেই লক্ষ্যে আমরা কিন্তু আন্দোলন করছি, সংগ্রাম করছি, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার চেষ্টা করছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এখন যদি বলেন, সেই মুক্তিযুদ্ধের যে অর্জন আমাদের ছিল, সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র, ভোটের অধিকার, টোটালটা নস্যাৎ করেছে। এবং আমি বললে কিভাবে নেবেন আমি জানি না, আইয়ুবদের সরকার, ইয়াহিদের সরকার যেভাবে হোল পাকিস্তান একসময় শাসন করেছে, স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে শাসন করছে, তার মধ্যে খুব একটা নীতিগত পার্থক্য আমি পাচ্ছি না। যার ফলে এর বিরুদ্ধে নতুন করে সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ করার সর্ববৃহৎ দায়িত্ব বিএনপির উপর পড়েছে, কারণ আমরা আবারও বলি যে মুক্তিযুদ্ধে অর্জনকারীদের রাজনৈতিক দল। জি, একটু শুনে আসি জনাব নাজমুল হক প্রধান। কি বিষয় জানতে বলুন? না, আমি বলতে চাচ্ছি যে কালুরঘাটে বিএনপির এই কর্মসূচি, আওয়ামী লীগ পাল্টা আর একটি কর্মসূচি, একটা হচ্ছে যে কোনো দলের কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়া, আমি এটার পক্ষপাতী না দল হিসেবে, এতে হীনমন্যতাই প্রকাশ পায়। এটা কালুরঘাট জিয়াউর রহমান ওই সময় প্রথমে গিয়ে তার পণবিবাহ বঙ্গবন্ধু একটা ঘোষণা দিয়েছিল, সবাই জানে। আজকে বিএনপির এই সংকটকালে মানে অপোজিশন রাজনৈতিক সংকটকালে বিএনপি বহুদিন পরে, হ্যাঁ প্রথমবারের মতো আমারও মনে হয়েছে, এটা মন্তব্য ঠিক বলছেন যে প্রথমবারের মতো এখানে প্রোগ্রাম ঘোষণা করছে। তো ঘোষণা করলেও আমার ধারণা আপত্তি নেই, এই প্রোগ্রামটাকে বন্ধ করে দিতে করতে দেওয়া যাবে না, এতে খুব একটা লাভ হয় না। প্রোগ্রাম বন্ধ করলেই বরঞ্চ প্রোগ্রামের ওয়েটটা, তার গ্র্যাভিটিটা আরও বেড়ে যায়, তাই না? সেক্ষেত্রে আমি সরকারের এটাকে আমি ভালোভাবে নিচ্ছি না, মানে পছন্দ করছি না। এই সরকার প্রোগ্রামটা করলেই বরঞ্চ ভালো হতো, ইতিহাস বিকৃতিও কিছু হতো না, তাই না? এখানটায় প্র্যাকটিক্যালি তো এখানটায় বিএনপির ত্রুটির দিক যেটা ছিল রাজনীতিতে, আমার ধারণা বিএনপি সেই জায়গাতে ক্রমান্বয়ে সরছে। সেটা ত্রুটির দিক হচ্ছে যে বিএনপির প্রচলন এমন জায়গায় ছিল যে জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধটার হোলস, মানে সোল আর কি, বুঝছেন না? এটা আসলে ঠিক না। বঙ্গবন্ধুর ইতিহাসটাকে যদি আমি মানে ইতিহাসের সঙ্গে যুক্ত করি বাংলাদেশ স্বাধীনতা, তাই না? হ্যাঁ, সেখানটায় অসংখ্য লোক অসংখ্য রোল প্লে করছে, অস্বীকার করে লাভ নেই, তাই না?
এখানে ছাত্রদের রোল যদি বলি ইশতেহার পাঠ, পতাকা উত্তোলন, তাই না, জিয়াউর রহমানের ঘোষণা, অসংখ্য, এবং প্রত্যেকটা কাজেই কিন্তু এই মুক্তিযুদ্ধটাকে ইনরিচ, সমৃদ্ধ করছে এবং বঙ্গবন্ধুকে গ্লোরিফাই করছে। ফলে কোনোটা এই বঙ্গবন্ধু এগুলোকে সামগ্রিকভাবে ধারণ করতে পারছে দেখে উনি রাষ্ট্রের স্থপতি হয়েছে বা এই রাষ্ট্রটার জনক হয়েছে, তাই না। আজকে সেখানটা আওয়ামী লীগ দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে এই ঘটনাগুলি দেখছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ইতিহাসকে সঠিকভাবে আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না। জনাব মমতাজ হোসেন, আপনার সাথে শুনি, কিন্তু তার আগে আপনি নিশ্চয়ই এ কথার উত্তর দিবেন, বলবেন, কিন্তু তার আগে আমি একটু ছোট্ট করে আমরা আলোচনা করতে চাই। সম্প্রতি গত কয়েকদিন আমরা দেখলাম রাজধানীতে কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ঘটে গেল। আইন শৃঙ্খলা বহুদিন কিন্তু রাজধানীতে এরকম মানে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেনি। আজকে একটি ঘটনা ঘটছে, একজন চিকিৎসককে মিরপুরে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে আপনার দলের একজন নেতা টিপুকে হত্যা করেছে। তো কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবনতি ঘটছে কিনা? আপনাকে যেটা আমাদের শেখ রবিউল আলম সাহেব বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে গিয়ে যে এই মুক্তিযুদ্ধে কোনো দলের বা কাউর এটা কন্ট্রিবিউশন না, এটা অস্বীকার করলে তো হবে না। মুক্তিযুদ্ধটার নেতৃত্বের মূল নেতৃত্ব বঙ্গবন্ধু, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তার মধ্যে সময় এখানে আমি যেটা বলেছি যে এখানে কৃষক, শ্রমিক, আপামর সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, তৎকালীন বিডিআর বলেন, যা আছে আপামর কৃষক, সবাই আমরা এই অংশগ্রহণ করেছি এবং সবার কন্ট্রিবিউশনের কথা আমি বলেছি। সেক্টরের মধ্যে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে আজকে ভারতের সে মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছেন। আপনার পাকিস্তান আন্দোলনে আমাদের জিনা মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছে, কংগ্রেস নেতৃত্ব দিয়েছে। তো মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বটা দিয়েছে আওয়ামী লীগ। সেটা আবার অন্য তার সাথে সম্পৃক্ত হয়েছে, দেশের সকলকে সম্পৃক্ত করা হয়েছে। যেটা আমি বললাম যে আপনি জানেন মৌলানা ভাসানী সহ আপনার তৎকালীন মুজাফর আহমেদ, মনির সিং, তাদেরকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে মুজিবনগর সরকারে। এবং তারপরে সেক্টর কমান্ডার কথা বললাম, 3টা ফোর্সের কথা বললাম, আরও অনেক জোনাল অফিস করা হয়েছিল, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু নেতৃত্ব তথ্য ছিল আওয়ামী লীগের কাছে, মুজিবনগর সরকারের কাছে। মুজিবনগর সরকারটা কাদের ছিল? আওয়ামী লীগ সরকার ছিল। সুতরাং নেতৃত্বটা ছিল আওয়ামী লীগের কাছে। তারপরে যারা কন্ট্রিবিউট করেছেন, যেটা কালুঘাটের কথা বললেন, হ্যাঁ, জিয়াউর রহমান একটা সময় উনি বলেছেন এবং উনি সংশোধন করে আবার বঙ্গবন্ধুর কথা বলেছেন, ওখানে তার আগে অনেকে ঘোষণা দিয়েছেন। এটা তো আমরা অস্বীকার করতেছি না, এটা তো আমরা অস্বীকার করতে। সুতরাং আপনার যার যার কন্ট্রিবিউশনটাকে আপনাকে সম্বন্ধে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সংগ্রাম এবং যা আমরা করেছি এইটাকে আর যেন বিকৃত না করে এই সম্মানের জায়গাটা আমরা যারা মুক্তিযুদ্ধে মিনিমাম অংশগ্রহণ করেছিলাম, আমরা এখনো যারা আছে, আমাদের কাছে খুব বেদনাদায়ক হয়। ওই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব আমি। আইন শৃঙ্খলা একটু নাজমুল হক প্রধানের কাছ থেকে ঘুরে আসি, সেটি ভালো হবে। যেন নাজমুল হক মানে প্রধান, আমরা আপনার একটু জানতে চাই, মতিঝিলে রাত 10টার দিকে এই ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু এবং ওই ক্রস ফায়ারে বসে একজন কলেজ ছাত্রীও মারা গেছে। আজকে আবার মিরপুরে আর একজন ডাক্তারকে, হ্যাঁ, ডেন্টিস্ট হত্যা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি তাহলে? আসলে মানে এটা ওই ছেলে টিপুকে আমি খুব ভালো চিনতাম, তাই না। একসাথে বিরোধী আন্দোলনের জাতীয় ছাত্রলীগের নেতা ছিল, কর্মী ছিল, খুব তেজস্বী কর্মী ছিল আর কি। তো পত্রিকায় দেখলাম যে সে ওই ইলশাদ মিল্কি হত্যা মামলার আসামিও ছিল, জেলে ছিল, জেল থেকে বেরিয়েছে। মানে পরবর্তীতে আবার সে অব্যাহতি পেয়েছে। হ্যাঁ, অব্যাহতি পেয়েছে। হ্যাঁ, কোনো পত্রিকা আছে অব্যাহতি, কোনো পত্রিকা আছে যে এখনো চার্জশিটে আছে বা যাই হোক, সে বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে কথাটা সেটা হচ্ছে যে এই ঘটনাগুলি ডেফিনেটলি এগুলি এলাকার আধিপত্য বা মস্তানি বা নেতৃত্ব এইরকম সঙ্গেই যোগ আছে বলে আমার ধারণা। না হলে এই ঘটনাগুলি ঘটার কথা না। আর ডাক্তারের ঘটনা যে এটা বলছেন, এটা কমপ্লিটলি ভিন্ন ঘটনা, পুলিশ ইনভেস্টিগেশনগুলো বের করতে পারবে। তো এতে আমাদের 18 কোটি লোকের দেশ, তাই না, সেখানটা এরকম 2-1টা ঘটনা ঘটলেই আইন শৃঙ্খলার অবনতি হয়ে গেছে আমি বলবো না। তবে অ্যাজ এ হোল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনীতির মনোযোগটা বেশি। যে ডিএমপির কমিশনার, তাই না, উনি কবে ফখরুল সাহেব বলছেন যে বেগম খালেদা এক নম্বর মুক্তি, উনি দেখলাম যে আজকে পত্রিকায় ইত্তেফাক বড় করে দেবে। ওনার কি রাজনৈতিক বক্তব্য দেওয়ার দায়িত্ব নাকি? ইট ইজ নট হিজ ডিউটি অ্যাট অল। ডিএমপি কমিশন দায়িত্ব না। তার আজকে পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক বক্তব্য দিয়ে হাজির হয়, তাই না, তাহলে এই ঘটনাগুলি তো কেমন যেন ফসকে যাবে আর কি। এই ঘটনাগুলি ঘটবে। আমি বুঝতেছি না আসলে রাজনীতি কারা করতেছে। রাজনৈতিক দল করতেছে, আওয়ামী লীগ করতেছে, বিএনপি করতেছে, আমরা করতেছি, না পুলিশ প্রশাসন কর্তব্যক্তা করতেছে। কিছুদিন আগে আইজি সাহেব বহুত বড় বড় লাগছে, এখন লাগছে শুনতেছি না। আমি সামগ্রিকভাবে বলতেছি, আমরা যারা দায়িত্ববান রাষ্ট্রের নাগরিক, যে জায়গায় আসি না কেন, তারা যদি দায়িত্ববান না হয়, কথাবার্তা মুখ ফিসকে বলে ফেলে, তাই না, তাহলে এই দেশটার আসলে
দেশটা সম্পর্কে আসলে একটা খারাপ ধারণা জন্মে যাবে বাইরের মহলে, এবং তারা সুযোগ নেবে ভিন্ন কথা বলার, যে বিষয়ে সতর্ক হতে হবে। শেখ রবিউল আলম, না, দুটি আলোচিত হত্যার কথা আপনি বললেন। আপনি যদি গত 1 মাস বা 2 মাসের পিছনের দিকে যান, দেশব্যাপী বেশ কিছু হত্যা ঘটেছে এবং সেগুলি খুব নির্মম। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ব্যর্থ হয়েছে, কিছু ফাইন্ড আউট করতে পেরেছে, কিছু কিন্তু ফাইন্ড আউট এখনো পর্যন্ত করতে পারেনি। কিন্তু আপনি দেখবেন যে মানুষের মধ্যে হিংস্রতা বেড়েছে ব্যাপক হারে, অস্থিরতা বেড়েছে, এবং কোনো কোনো ঘটনায় এমনভাবে হত্যা হচ্ছে যেটা ধরেন ভাবনারও বাইরে, চিন্তারও বাইরে। কেন হচ্ছে এরকম? মানে একটা অস্বস্তি কাজ করছে মানুষের মধ্যে, বঞ্চনা, ক্ষোভ, বৈষম্য, এগুলি কিন্তু সমাজে বেড়েছে। এগুলি কিন্তু হত্যার একটা কারণ। আধিপত্য বিস্তার যেটা নাজমুল বলছে, সেটা তো কোনো অস্বীকার করা যায় না। রাজনৈতিক হত্যার নেতারা হত্যা হলে দেখবেন যে আধিপত্যের একটা ব্যাপার রয়েছে, চাঁদাবাজির ব্যাপার থাকে, কর্তৃত্বের ব্যাপার থাকে এলাকায়, এগুলি থাকে কিছুটা। দ্বিতীয়ত রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি নাজমুল ভাইয়ের সাথে একমত, তারা মনে করে তাদের দায়িত্বই শুধু হচ্ছে বিরোধী দল, ভিন্ন মত দমন করলেই তাদের পারফরমেন্স শতভাগ, এবং এইটা দমন করতে পারলেই তাদের পদোন্নতি, আপনার পদায়ন, এগুলি নিশ্চিত হয় এবং সরকার খুব স্যাটিসফাইড হয়ে যায়। কিন্তু জনগণকে নিরাপত্তা দিতে হবে, জনগণের আপনার বাসযোগ্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা প্রশাসনের দায়িত্ব, সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে জনগণকে। সে জায়গায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোসংযোগের অভাব আছে। এই ঘটনাটা আমি আজকে সর্বশেষ দেখলাম যে টিপু হত্যার ব্যাপারে যিনি শুটার ছিলেন তাকে হয়তো গ্রেপ্তার করেছে। মাসুম নামে এটা ভালো একজন। ভালো ভালো লক্ষণ। ওরফে মনে হয় আকাশ, সেই নামটাও শুনেছি। যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু এর পিছনে কারা আছে সেটা ফাইন্ড আউট করা দরকার। আসলে পিছনে কারা আছে তাদের ফাইন্ড আউট করা হবে কিনা, যেহেতু আগের একটা হত্যার রেশ এখানে কিন্তু রয়েছে, মিল্কি হত্যার রেশ রয়েছে। এমনকি আছে যে ক্ষমতাশীল কারোর ছত্রছায়া আছে কিনা, সেগুলি প্রকাশ পাবে কিনা। সেগুলি প্রকাশ না পেলে, অথবা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনার নিয়ন্ত্রণে না আনে, শাস্তির আওতায় না আনে, তাহলে তো কিলাররা প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং এই কিলিং হয়তো জানি কিল করেছে, সে হয়তো 2-4-5 বছর পর জামিন পেয়ে যাবে। জামিন পেয়ে সে দেশের বাইরে বেরিয়ে দেওয়ারও তো রেকর্ড রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, একবার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। যার ফলে আমি বলছি যে আসলে আমাদের সুশাসন বলেন, জবাবদিহিমূলক সরকার, জবাবদিহিমূলক শাসন বলেন, আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের বাহিনী হিসেবে কাজ করার যে প্রবিধি মেনে, আইন মেনে কাজ করার সেই কালচারের ব্যাপক ব্যত্যয় ঘটেছে, যারই ফলশ্রুতিতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি কিন্তু ঘটছে। মানুষ অনিরাপদ হয়ে গিয়েছে নিজের রাষ্ট্রে, কিন্তু নিজের সমাজে। কিন্তু রাজধানীতে এরকম ঘটনা কিন্তু দীর্ঘদিন আমরা দেখি নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতি হয়ে গেছে, এরকম আসলে ঠিক বলা যাবে না। আমরা যারা দেখি সংবাদকর্মী, তারা দেখছি যে এ ধরনের হত্যাকাণ্ড কিন্তু দীর্ঘদিন রাজধানীতে হয়নি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এই ধরনের হত্যাকাণ্ড কি প্রতিদিন হওয়ার মতো ঘটনা? আর তার দেশে মানুষ থাকবে না। এই যে মাঝে মধ্যে যে হয়েছে, সেটাও তো কাঙ্ক্ষিত না, দীর্ঘদিন আপনি দেখেন, ঠিক আছে। কিন্তু আপনি এটাও জানেন যে অনেকগুলি নির্মম হত্যা, আপনি কলাবাগানে একটা মেয়ে কিভাবে হত্যা হলো আপনি নিশ্চয়ই মনে আছে। কিন্তু কিছু মানে ক্রাইমের ভাষায় কিছু জিনিস আছে একেবারে ব্যক্তি পর্যায়ে ক্রাইম, আর কিছু আছে যেটা ধরেন মানে কলাবাগানে যেটা হলো, সেটা দেখা গেল যে একটি ছেলের স্খলনজনিত হত্যাকাণ্ড ঘটেছে। সে আলোচনা যাব, আমি আলোচনা একটু মমতাজ স্যারের কাছ থেকে শুনে আসি। মমতাজ ভাই, দায়িত্ব কিন্তু আসছে আপনাদের কাঁধে। অবশ্যই অবশ্যই, সরকার যেহেতু আছে ক্ষমতা, আওয়ামী লীগ সরকার, সুতরাং সরকারের উপর দায়িত্ব আসবেই। এবং সরকারের দায়িত্ব তো অবশ্যই জনগণের জানমাল নিরাপত্তার জন্য, রক্ষার জন্য। যে কথাটা আমরা বলেছি এবং সবাই আমরা কম বেশি স্বীকার করি যে এই বেশ কয়েক মাস বলেন, বছর ধরে এই ধরনের মানে যে হত্যা বলেন, ছিনতাই বলেন, রাহাজানি বলেন, এই ধরনের ঘটনা অনেক নিয়ন্ত্রণে এসেছিল। এই 2-1টি ঘটনা ইদানিং ঘটেছে। হয়তো সমাজে যেটা বলেন, সমাজে হয় অনেক সময় অস্থিরতা হয়, এটা সমাজের, আমাদের সমাজে তো এটা হতেই পারে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় অস্থিরতা হতেই পারে। কিন্তু এই ঘটনায় দুটো জিনিস বেরিয়ে আসছে। এক নাম্বার হচ্ছে যে রাজনৈতিক, এই হত্যাকাণ্ডটা রাজনৈতিক কিনা। 2 হচ্ছে যে ক্ষমতাসীন দলের যিনি আভ্যন্তরীণ কোনো কিছু কিনা। জি, এখন এই তদন্তের বিষয়, তদন্ত হলে এখানে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আধিপত্য বিস্তার, এবং আধিপত্য বিস্তারটা করতে গিয়ে সেখানে রাজনৈতিক কর্তৃত্বটা এসে যায়। এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজে আধিপত্য বিস্তার করতে গিয়ে দলের ব্যবহার করেন, দলের কর্মী বা দলের নাম ব্যবহার করেন, আধিপত্য বিস্তার। এটা হয়েছে, এটা হয় না যে এরকম না,
তো আমি মনে করি যদি এই ধরনের হয়ে থাকে, যারা এই আধিপত্য বিস্তার করতে গিয়ে দলের নাম ব্যবহার করেছে, দলের কর্মীদের করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, জেল ট্রান্সফারের ব্যবস্থা নিতে হবে। এবং যারা এই ধরনের সমাজে এই বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনী যে কথাটা বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কি? জনগণের নিরাপত্তা দায়িত্ব তাদের। তো আমি আজকে প্রবলেমে পড়লে আজকে আমি কোথায় যাব? চিন্তায় হলে, রাজনীতি হলে, আমার যদি রাস্তায় ধরে আমি যাব পুলিশের কাছে। তা আমার সবচেয়ে নিরাপদ জায়গাতে পুলিশের কাছে যাওয়া এবং ডিসির কাছে যাওয়া, তারাই তো আমার নিরাপত্তা দেবে, জনগণের জানমাল নিরাপত্তা দেবে। সুতরাং সেই ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, তাদের মূল দায়িত্ব থেকে যদি তার বিচ্যুতি হয়, অবশ্যই সেটা সরকার লক্ষ্য রাখতে হবে যাতে তাদের মূল দায়িত্ব থেকে তারা যেন তাদের বিচ্যুতি না হয়। এবং এই ধরনের যে ঘটনা দু একটা যে ঘটে গেছে, যেন আর ঘটনাগুলো না ঘটে। এবং এই মানে যে করে সরকারের ভাবমূর্তি তো অবশ্যই স্বাভাবিকভাবে এটা একটা বিনষ্ট হয়। এবং ঢাকা শহরে 3 কোটি লোকের বাস, 3 কোটি লোকের বাসে আপনি মনে করেন দুই একটা ঘটনা এরকম ঘটছে, আমি মনে করি নিয়ন্ত্রণ করা হয়ে যাবে। নাজমুল হক প্রধান, আমি একটু শেষ করতে চাই, যদি আপনি কিছু বলেন 30 সেকেন্ডে। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানটায় এই যে দুর্ভাগ্যজনক এই জায়গাটায় যে সরকার, দল, প্রশাসন এটা একাকার হয়ে গেছে। যার যেটা কাজ সে সেই কাজটা করলে, সেই সময় মনোযোগ দিলে এই সমস্ত ঘটনাগুলিকে এড়ানো যায় এবং ক্রিমিনালদেরকে ফাইন্ড আউট করা যায়। সবাই যদি রাজনীতি করতে যেতে না, তাহলে তো দেশটার জন্য এইসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শাসন বিভাগ, তাই না, আইন বিভাগ, রাজনীতি একটু থাকার দরকার নাই। তো এখানটায় বর্তমানে সবসময় সরকার একাকার করে ফেলছে সব, যার কারণে প্রপার কাজটা কোথাও হচ্ছে না। কি দ্রব্যমূল্য বলেন, কি আইন শৃঙ্খলা বলেন, তাই না, অস্বাভাবিক ঘটনা ঘটতেছে, যেগুলির লক্ষণটা খারাপ, উপসর্গগুলি খারাপ। এর থেকে বেরিয়ে আসা উচিত আমাদের, আমি এটি বলতে চাচ্ছি। জি, শেখ রবিউল আলম। আমি একই কথা বলবো যে রাষ্ট্রের ইনস্টিটিউটগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করছে, সব জায়গায় সরকারের আধিপত্য এবং সরকার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য পাচ্ছে। এটি যখন হয়ে যায় তখন সবকিছু সরকারমুখী হয়ে যায়, এবং সরকারমুখী হয়ে গেলে তখন আর কিন্তু ভারসাম্য থাকে না, জনগণ বঞ্চিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এবং জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হয়। কিছুতেই আপনি সরকারকে দায়ী করছেন কেন? রাষ্ট্র ব্যবস্থাপনার দায় সরকারের। এবং আমি আপনাকে বলি, আমার এই রাষ্ট্রে আমার যে অধিকার রয়েছে, একটা হচ্ছে রাজনৈতিক, সেটা এক জিনিস, সাংবিধানিক, আরেক হচ্ছে মৌলিক। এই তিনটি কিন্তু এনশিওর করার দায়িত্ব সরকারের। এবং সরকার তখনই এই তিনটি এনশিওর করতে পারে যদি সরকারটি জনগণের রায়ের ভিত্তিতে এবং জনগণের ভোটের ভিত্তিতে হয়। এবং তখন সুবিধা হচ্ছে সরকার তখন জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকে। আমাদের যেখানে সমস্যা হয়েছে, আমরা একটা ক্রেডিবল সরকার, নির্বাচন হলে ভালো একটা সরকার হয়, ভালো নির্বাচন হলে, সেই সরকার হলে যেটা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ থাকলে জনস্বার্থ, জন আকাঙ্ক্ষা, জনসমৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিত হয়। সেখানে ঘাটতি রয়েছে। কারণ আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যদি ব্যবহার করে থাকেন, তাহলে তার কাছ থেকে সুশাসন নিশ্চিত করবার জন্য বা আইন শৃঙ্খলা নিশ্চিত করবার জন্য তাকে নিয়ন্ত্রণ আপনি সরকারও পারবে না। তার একটা বহিঃপ্রকাশও কিন্তু করছে কোনো কোনো ক্ষেত্রে। মতলব ভাই, আপনার কথা শুনে অনুষ্ঠান শেষ করব। আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগের ক্ষমতা উৎস হলো জনগণ। সুতরাং জনগণের আর সমর্থন নিয়েই রাষ্ট্র ক্ষমতা সরকার আছে, নাহলে এত দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতা থাকে কিভাবে? যে জনগণের সমর্থন না থাকতো, বিরোধী দল যদি পারতো তাদের জনগণকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার উঠতে, তার সেটা ব্যর্থ হয়েছে। সুতরাং আমি মনে করি যে জনগণ, আওয়ামী লীগ সবসময় জনগণের উপরই তার আস্থা। কোনো বাহিনী, বিশেষ বাহিনী, যত বাহিনী আছে আমাদের, কোনো বাহিনীর উপর আওয়ামী লীগ নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় কোনো সময় যায় নাই, যাওয়ার স্বপ্নও দেখে নাই। যারা দেখেন তারা দুঃস্বপ্ন দেখেন। আমি মনে করি যে সরকারের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখার জন্য যে সমস্ত ব্যবস্থা, তারা নিরপেক্ষভাবে জনগণের হলো তাদের মূল, তার জনগণের জানমান রক্ষা করা। এবং জনগণের, আমরা বলে থাকি পাবলিক সার্ভেন্ট, বা আমরা তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব। সুতরাং তারা সেই মূল দায়িত্ব পালন করবে এবং সরকার সেখানে যথাযথভাবে সহযোগিতা করবে, এটা আমি বিশ্বাস করি। জি, আমার মনে হয় আজকে আর একদমই হাতে সময় নেই। জনাব নাজমুল হক প্রধান, শেখ রবিউল আলম এবং মমতাজ হোসেন, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।